নমস্কার। অডিও স্টোরি বাডিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি আমাদের চ্যানেলের সবথেকে বড় এবং আবেগঘন একটি অডিও সিরিজ, মায়ার বাঁধন। এটি কেবল একটি ভালোবাসার গল্প নয়, এটি হলো জেদ, অধিকার আর এক চুক্তির লড়াই, যেখানে একদিকে আছে শহর কাঁপানো বিজনেস টাইকুন আরিয়ান চৌধুরীর আভিজাত্য, আর অন্যদিকে আছে মেঘলার সহজ সরল জীবনের স্বপ্ন। পরিস্থিতির চাপে পড়ে মেঘলা কি পারবে আরিয়ানের পাথুরে হৃদয়ে মায়ার বাঁধন তৈরি করতে, নাকি চুক্তির আড়ালে চাপা পড়ে যাবে সব অনুভূতি? গল্পের মুখ্য চরিত্রে আছেন অলোকেশ এবং শ্রেয়া। কাহিনী ও চিত্রনাট্যে আমরা এক নতুন মোড় নিয়ে এসেছি, যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তো চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের নতুন নিবেদন, মায়ার বাঁধন। শহরের আকাশ আজ মেঘাচ্ছন্ন, যেন কোনো এক অজানা ঝড়ের সংকেত দিচ্ছে। চারদিকে বৃষ্টির ঋণিঝিনি শব্দ আর ভেজা মাটির সোদা গন্ধ। এই ধূসর বিকেলেই শুরু হতে চলেছে এক লড়াইয়ের গল্প। এক পাশে আভিজাত্যের অহংকার, আর অন্য পাশে এক সাধারণ মেয়ের বাঁচার লড়াই। ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে আজ দুই অচেনা হৃদয়ের পথ এক বিন্দুতে এসে মিলেছে। কিন্তু এই মিলন কি ভালোবাসার পূর্ণতা পাবে, নাকি চুক্তির বেড়াজালে হারিয়ে যাবে সব আবেগ? চলুন তবে শুরু করা যাক মায়ার বাঁধন। বৃষ্টি ভেজা শহরটা আজ যেন একটু বেশিই শান্ত। কলকাতার ব্যস্ত রাস্তায় ট্রাম লাইনগুলো চকচক করছে। রাজপ্রাসাদের মতো বিশাল এক বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে মেঘলা। তার পরনে সাধারণ একটা সুতি শাড়ি, কিন্তু চোখে একরাশ স্বপ্ন আর ভয়। মেঘলা বলে, আজ থেকে কি আমার জীবনটা বদলে যাবে? এই বিশাল বাড়িতে আমি মানিয়ে নিতে পারবো তো? ঠিক তখনই নিচে একটা কালো রঙের বিলাসবহুল গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল আরিয়ান, শহরের সবথেকে প্রভাবশালী বিজনেস টাইকুন। গম্ভীর মুখ, চোখে সানগ্লাস, আর ব্যক্তিত্বে এক অদ্ভুত কাঠিন্য। আরিয়ান বলে, সবকিছু কি তৈরি? আমি চাই না আজ কোনো ভুল হোক। আরিয়ানের সহকারী রনি ফাইল হাতে দৌড়ে এলো। রনি বলে, হ্যাঁ স্যার, সব আয়োজন শেষ। মেঘলা মেয়েটিও পৌঁছে গেছে। আরিয়ান ওপরের দিকে তাকালো। মেঘলার সাথে তার চোখাচোখি হলো এক মুহূর্তের জন্য। মেঘলা ভয় পেয়ে সরে দাঁড়ালো। আরিয়ানের ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। আরিয়ান বলে, অদ্ভুত, এই সাধারণের মেয়েটাই কি আমার জীবনের সব হিসাব ওলটো পালটা করে দেবে? সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো আরিয়ান। প্রতিটা পদক্ষেপে যেন রাজকীয় আভিজাত্য ঝরে পড়ছে। মেঘলা ঘরের এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মেঘলা বলে, আপনি আপনি কি আরিয়ান চৌধুরী? আরিয়ান মেঘলার খুব কাছে এসে দাঁড়ালো। মেঘলা আরিয়ানের গায়ের পারফিউমের কড়া ঘ্রাণ পাচ্ছে। আরিয়ান নিচু স্বরে কথা বলতে শুরু করল। আরিয়ান বলে, হ্যাঁ, আর এখন থেকে তোমার পরিচয় এই বাড়ির গৃহবধূ হিসেবে নয়, বরং আমার চুক্তির একটা অংশ হিসেবে। মেঘলার চোখ ছলছল করে উঠল। সে বুঝতে পারছে না ভাগ্য তাকে কোন খেলায় নামালো। মেঘলা বলে, চুক্তি? কিন্তু বাবা তো বলেছিল। আরিয়ান মেঘলার কথায় বাধা দিয়ে তার থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরল। আরিয়ান বলে, তোমার বাবা কি বলেছে তাতে আমার কিছু যায় আসে না। মনে রেখো, এই বাড়িতে তোমার কোনো স্বাধীনতা নেই। আরিয়ান হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মেঘলা মেঝের ওপর বসে পড়ল। জানলা দিয়ে আসা বৃষ্টির ছাঁট তার গাল ভিজিয়ে দিচ্ছে। মেঘলা বলে, একই জীবন শুরু হলো আমার। ভালোবাসা কি কোনোদিন এই পাথরের হৃদয়ে জায়গা করে নিতে পারবে? একটু দূরে দাঁড়িয়ে রনি সব দেখছিল। তার চোখে এক রহস্যময় দৃষ্টি। কেবল তো শুরু হলো। বৃষ্টির শব্দটা এখন আরও জোরালো হয়েছে। আরিয়ান চলে যাওয়ার পর মেঘলা ঘরের জানলার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকার দেখছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে সে চমকে উঠল। মেঘলা বলে, কে? ভেতরে আসুন। দরজা খুলে ভেতরে ঢুকলেন এক মাঝবয়সী মহিলা। পরনে দামি সিল্কের শাড়ি, চোখে মুখে আভিজাত্যের ছাপ। তিনি আরিয়ানের মা, রেখা চৌধুরী। রেখা চৌধুরী বলেন, তুমি তাহলে মেঘলা? আরিয়ান তোমাকে যা বলেছে তাতে ভয় পেও না মেয়ে। ওর মনের ওপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে গেছে। মেঘলা বলে, আমি কিছুই বুঝতে পারছি না মা। আরিয়ান বাবু চুক্তির কথা কেন বলছেন? বিয়ের মতো পবিত্র সম্পর্ক কি কোনো শর্তে বাঁধা যায়? রেখা চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন।
তিনি মেঘলার মাথায় হাত রাখলেন। রেখা চৌধুরী বলেন, এই পৃথিবীতে সব কিছুর উত্তর পাওয়া যায় না রে মা, তবে একটা কথা মনে রেখো, আরিয়ান বাইরে থেকে যতটা কঠোর, ভেতরে ঠিক ততটাই একা। ওকে একটু সময় দিও। রেখা চৌধুরী ঘর থেকে বেরিয়ে যেতেই মেঘলা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে জল, কিন্তু মনে জেদ। সে জানে না এই বাড়িতে তার ভবিষ্যৎ কী, কিন্তু সে হার মানতে রাজি নয়। ঠিক সেই মুহূর্তে আরিয়ান তার স্টাডি রুমে বসে ড্রয়ার থেকে একটা পুরনো ছবি বের করল। ছবির দিকে তাকিয়ে তার চোখ লাল হয়ে উঠেছে। আরিয়ান বলে, সবাই ভাবে আমি নিষ্ঠুর, কিন্তু আমার হৃদয়ে যে ক্ষত আছে তার ওষুধ কারো কাছে নেই। মেঘলা তো কেবল একটা মাধ্যম মাত্র। হঠাৎ রনি ঘরে ঢুকল, তার হাতে কিছু আইনি কাগজ। রনি বলে, স্যার, চুক্তির পেপারগুলো রেডি। মেঘলা ম্যাডামের সইটা আজ রাতেই করিয়ে নিতে হবে। আরিয়ান উঠে দাঁড়ালো, তার চোয়াল শক্ত। আরিয়ান বলে, নিয়ে চলো আমার সাথে, এখনই এই নাটকের আসল পর্ব শুরু হবে। আরিয়ান আর রনি মেঘলার ঘরে এসে উপস্থিত হল। আরিয়ান টেবিলের ওপর কাগজগুলো ছুঁড়ে দিল। আরিয়ান বলে, সই করো এখানে। 1 বছরের এই চুক্তি। এই সময়টুকু তোমাকে আমার স্ত্রী হিসেবে অভিনয় করতে হবে সবার সামনে। বিনিময়ে তোমার বাবার সব দেনা আমি মিটিয়ে দেব। মেঘলা অবাক হয়ে কাগজের দিকে তাকালো, তার হাত কাঁপছে। মেঘলা বলে, অভিনয়ে? আপনি কি আমার আবেগ নিয়ে খেলছেন? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাকে কে দিয়েছে? আরিয়ান মেঘলার খুব কাছে এসে নিচু গলায় বলল, অধিকার আমি কেড়ে নিই মেঘলা। সই করলে তোমার পরিবার বাঁচবে, আর না করলে কাল সকালেই তোমরা পথে বসবে। চয়েস ইজ ইয়োর্স। মেঘলা কলমটা হাতে নিল। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে কাগজের ওপর। মেঘলার হাত কাঁপছে। কলমটা যেন তার আঙুলের ডগায় কয়েক মণ ভারী হয়ে উঠেছে। আরিয়ানের তীক্ষ্ণ দৃষ্টি তার উপরে স্থির। রনি একপাশে দাঁড়িয়ে ঘড়ির কাঁটার শব্দ শুনছে। আরিয়ান বলে, এত ভাবার সময় নেই মেঘলা। তোমার একটা সই তোমার বাবার সম্মান আর ভিটেমাটি ফিরিয়ে দিতে পারে, আর দেরি করলে সুযোগটা হাতছাড়া হবে। মেঘলা চোখ বন্ধ করল। তার সামনে ভেসে উঠল বাবার অসহায় মুখটা, যিনি ঋণের দায়ে আজ দিশেহারা। নিজের সুখের চেয়ে বাবার হাসি তার কাছে বড় হয়ে দাঁড়ালো। মেঘলা বলে, আমি সই করছি, কিন্তু মনে রাখবেন আরিয়ান বাবু, আপনি আমার শরীর বা সময় কিনতে পারেন, আমার আত্মসম্মান নয়। মেঘলা খসখস করে চুক্তিতে সই করে দিল। কলমটা টেবিলের ওপরে ফেলে দিয়ে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আরিয়ান একটা তৃপ্তির হাসি হাসল, তবে সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল জয়ের অহংকার। আরিয়ান বলে, গুড। রনি, পেপারগুলো নিয়ে যাও। কাল সকালেই যেন মেঘলার বাবার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যায়। রনি বলে, জি স্যার, এখনই ব্যবস্থা করছি। রনি ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে এখনও শুধু আরিয়ান আর মেঘলা। নিস্তব্ধতা এতটাই যে দুজনের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। আরিয়ান ধীরে ধীরে মেঘলার দিকে এগিয়ে এলো। আরিয়ান বলে, এই বাড়িতে থাকতে গেলে কিছু নিয়ম মানতে হবে। আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে না। আর সবচেয়ে বড় কথা, বাইরের দুনিয়ার কাছে তুমি আমার স্ত্রী হলেও এই ঘরের ভেতরে আমরা দুজনেই সম্পূর্ণ অপরিচিত। মেঘলা বলে, অপরিচিত থাকাই ভালো। আমি কোনোদিন কল্পনাও করিনি যে মানুষ টাকার জোরে সম্পর্কের গলা টিপে ধরতে পারে। আরিয়ান মেঘলার কথার উত্তর দিল না। সে সোজাসুজি নিজের আলমারির দিকে গেল এবং একটা চাবির তোড়া মেঘলার দিকে ছুঁড়ে দিল। আরিয়ান বলে, এটা এই বাড়ির সব আলমারি আর লকারের চাবি। মা তোমাকে এই বাড়ির লক্ষ্মী মনে করেন, তাই তার সম্মান রক্ষার্থে তোমাকে এই অভিনয়টা নিখুঁতভাবে করতে হবে। মেঘলা চাবিগুলো হাতে নিল। ধাতুর ঠান্ডা স্পর্শ যেন তার হৃদয়ে কাঁপুনি ধরিয়ে দিল। মেঘলা বলে, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন আরিয়ান বাবু, নাকি আপনার হৃদয়ে কেবল পাষাণের রাজত্ব? আরিয়ান দরজার কাছে গিয়ে থেমে গেল, তার পিঠ মেঘলার দিকে। এক মুহূর্তের জন্য মনে হলো সে কিছু বলবে, কিন্তু সে নিজেকে সামলে নিল। আরিয়ান বলে, ভালোবাসা আমার ডিকশনারিতে নেই মেঘলা, ওটা দুর্বলদের জন্য। আরিয়ান ঘর থেকে বেরিয়ে সজোরে দরজাটা বন্ধ করে দিল। মেঘলা মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখের জল এখনও বাদ মানছে না। মেঘলা বলে, বাবা, আমি তোমার জন্য নিজেকে বিক্রি করে দিলাম। এই মায়ার বাঁধন না কি আগুনের বেড়ি
আমি জানি না। হঠাৎ নিচে থেকে একটা কাঁচ ভাঙা শব্দ পাওয়া গেল। রেখা চৌধুরীর আর্তনাদ শোনা গেল ড্রয়িং রুম থেকে। মেঘলা বলে, মা, কি হলো ওনার? মেঘলা দ্রুত পায়ে নিচে দৌড়ে গেল। সেখানে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। মেঘলা সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমের মাঝখানে রেখা চৌধুরী পাথরের মতো দাঁড়িয়ে আছেন, আর তার পায়ের কাছে একটা দামি ফুলদানি ভেঙে চুরমার হয়ে পড়ে আছে, কিন্তু তার চোখের দৃষ্টি স্থির হয়ে আছে দরজার দিকে। মেঘলা বলে, মা, কি হয়েছে? আপনার হাত কেটে যায়নি তো? মেঘলা দ্রুত গিয়ে রেখা চৌধুরীর হাত ধরল। রেখা দেবীর শরীর কাঁপছে। তিনি আঙুল উঁচিয়ে দরজার দিকে দেখালেন। সেখানে এক রহস্যময় ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার পরনে কালো কোট আর চোখে একটা ক্রূর হাসি। বিক্রম বলে, অনেকদিন পর দেখা হলো রেখা। বাড়ির লক্ষ্মী তো বেশ পছন্দ হয়েছে দেখছি। ঠিক সেই মুহূর্তে আরিয়ান উপর থেকে চিৎকার করে উঠল। তার গলার স্বরে এক ভয়ানক আক্রোশ। আরিয়ান বলে, বিক্রম, তোমার সাহস কি করে হয় আমার বাড়িতে পা রাখার? গার্ডস, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো। বিক্রম নামের লোকটা পকেটে হাত দিয়ে আয়েশ করে দাঁড়ালো। সে আরিয়ানের দিকে তাকিয়ে শ্লেষের হাসি হাসল। বিক্রম বলে, শান্ত হও আরিয়ান, আমি তো শুধু নতুন বৌমাকে আশীর্বাদ করতে এসেছি। চুক্তিটা কি পাকা হয়ে গেছে? মেঘলা চমকে উঠল। এই লোকটা চুক্তির কথা জানল কি করে? সে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের ফর্সা মুখটা রাগে বেগুনি হয়ে গেছে। আরিয়ান বলে, রনি, একে এখনই এখান থেকে সরাও, নইলে আমি নিজের হাতে ওর শেষ দেখে ছাড়ব। রনি আর কয়েকজন গার্ড এসে বিক্রমকে জোর করে বাইরে নিয়ে যেতে শুরু করল। যাওয়ার সময় বিক্রম মেঘলার কানের কাছে ফিসফিস করে বলে গেল। বিক্রম বলে, সতর্ক থেকো মেঘলা, এই রূপকথার প্রাসাদে খনি ঘুরে বেড়ায়। বিক্রম চলে যাওয়ার পর পুরো বাড়িতে এক শ্মশান নীরবতা নেমে এলো। রেখা চৌধুরী সোফায় ধপ করে বসে পড়লেন। মেঘলা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। মেঘলা বলে, আরিয়ান বাবু, ওই লোকটা কি বলছিল? আরও চুক্তির কথা জানল কি করে? আরিয়ান মেঘলার সামনে এসে দাঁড়ালো। তার চোখে এখনও আগুনের শিখা। সে মেঘলার হাতটা শক্ত করে চেপে ধরল। আরিয়ান বলে, বেশি প্রশ্ন করার অধিকার তোমাকে আমি দিইনি মেঘলা। মনে রাখবে, এই বাড়িতে তোমার কাজ শুধু আমার মায়ের দেখাশোনা করা আর বাইরের লোকের সামনে অভিনয় করা। মেঘলা ব্যথায় কুঁকড়ে উঠল। আরিয়ানের আঙুলের ছাপ তার নরম হাতে বসে যাচ্ছে। মেঘলা বলে, আপনি আমাকে ভয় পাচ্ছেন আরিয়ান বাবু? ওই লোকটা যা বলল তা কি সত্যি? এই আভিজাত্যের আড়ালে কি কোনো অন্ধকার রহস্য লুকিয়ে আছে? আরিয়ান মেঘলাকে এক ঝটকায় সরিয়ে দিল। তার বুকটা হাঁপড়ের মতো উঠছে নামছে। আরিয়ান বলে, রহস্য হোক বা সত্যি, সেটা জানার চেষ্টা করলে তুমিও এই আগুনের শিখায় পুড়ে ছারখার হয়ে যাবে। ঘরে যাও। আরিয়ান হনহনিয়ে নিজের ঘরে চলে গেল। মেঘলা একা দাঁড়িয়ে রইল সেই ভাঙা কাচের টুকরোগুলোর মাঝে। তার মনে হচ্ছে সে কেবল এক চুক্তিতে সই করেনি, সে এক ভয়ানক মায়াজালের ভেতরে ঢুকে পড়েছে। মেঘলা বলে, বিক্রমকে? আর ও কেন বলল এই বাড়িতে খুনি আছে? তবে কি আমি বিপদে পা বাড়ালাম? ঠিক তখনই মেঘলার ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলোজ। মেঘলা কাপা হাতে ফোনটা খুলল। মেসেজ লেখা আছে, আরিয়ান চৌধুরীকে বিশ্বাস করো না মেঘলা। ও তোমার বাবার উপকার করছে না, ও তোমাকে ব্যবহার করছে প্রতিশোধ নিতে। মেঘলা স্তম্ভিত হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। চারদিকের দেওয়ালগুলো যেন তাকে গ্রাস করতে আসছে। মেঘলার ফোনের স্ক্রিনটা তখনও জ্বলজ্বল করছে। ওই একটা মেসেজ যেন তার পায়ের তলার মাটি সরিয়ে দিল। আরিয়ান চৌধুরী কি সত্যি প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ব্যবহার করছে? কিন্তু কিসের প্রতিশোধ? মেঘলা বলে, না, আমি এভাবে চুপ করে থাকতে পারি না। আমাকে সত্যটা জানতেই হবে। মেঘলা ফোনটা শাড়ির ভাঁজে লুকিয়ে দ্রুত আরিয়ানের ঘরের দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছাতেই সে শুনতে পেল আরিয়ান আর রনির উত্তেজিত কণ্ঠস্বর। আরিয়ান বলে, বিক্রমের এত সাহস কি করে হলো রনি? ও জেল থেকে ছাড়া পেয়েই সোজা আমার বাড়িতে চলে এলো। রনি বলে, স্যার, বিক্রম অনেকদিন ধরেই আপনার উপরে নজর রাখছিল। ও বোধহয় মেঘলা ম্যাডামের ব্যাপারেও সব খবর রাখে। আরিয়ান টেবিলের ওপরে সজোরে ঘুষি মারল। গ্লাসের জল ছিটকে পড়ে গেল মেঝের ওপরে। আরিয়ান বলে, মেঘলা যেন কিছুতেই বিক্রমের সাথে যোগাযোগ করতে না পারে।
বিক্রম যদি একবার ওকে আমাদের পুরনো সেই দুর্ঘটনার কথা বলে দেয় তবে সব শেষ হয়ে যাবে। মেঘলা দরজার আড়ালে দাঁড়িয়ে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। দুর্ঘটনা? কিসের দুর্ঘটনা? তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে এক পা পিছোতে গিয়ে একটা ফুলদানিতে ধাক্কা খেল। ঝনঝন শব্দ হলো। আরিয়ান বলে, কে? বাইরে কে? আরিয়ান বিদ্যুৎ বেগে দরজা খুলে বাইরে এলো। মেঘলা পালানোর সুযোগ পেল না। আরিয়ান তার হাতটা ধরে হিড় করে ঘরের ভেতরে টেনে আনল। আরিয়ান বলে, তুমি এখানে আড়ি পাচ্ছিলে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো এখানে? মেঘলা আরিয়ানের চোখের দিকে সোজাসুজি তাকালো। তারও চোখে এখনো ভয়ের বদলে ঘৃণা। মেঘলা বলে, আপনি আমাকে ভয় পাচ্ছেন কেন আরিয়ান বাবু? কোন দুর্ঘটনার কথা লুকোচ্ছেন আপনি বিক্রমকে? আর কেন ও আমাকে মেসেজ করে সাবধান করছে? আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে গেল। সে মেঘলার চোখের ভাষা পড়ার চেষ্টা করল। আরিয়ান বলে, মেসেজ? ও তোমাকে মেসেজ করেছে? রনি, এখনই ওর ফোনটা চেক করো। রনি মেঘলার হাত থেকে জোর করে ফোনটা কেড়ে নিল। মেঘলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আরিয়ানের শক্তির কাছে সে কিছুই না। মেঘলা বলে, ছাড়ুন আমাকে, আমি কোনো কয়েদি নই। আপনি টাকার জোরে আমাকে কিনেছেন ঠিকই, কিন্তু আমার মনকে শাসন করার ক্ষমতা আপনার নেই। আরিয়ান মেঘলার গালের কাছে মুখ নামিয়ে আনল। তার গলার স্বরে এখনো বরফের মতো ঠান্ডা। আরিয়ান বলে, মন? ওসব ফালতু আবেগ বাড়িতে রেখে আসা উচিত ছিল মেঘলা। মনে রেখো, তুমি এই বাড়ির সাজানো পুতুল মাত্র। ওই মেসেজটা ডিলিট করো রনি, আর ওর ফোনের ওপর 24 ঘন্টার নজরদারি রাখো। রনি ফোনটা নিয়ে বেরিয়ে গেল। আরিয়ান মেঘলাকে ছেড়ে দিয়ে জানলার দিকে মুখ করে দাঁড়ালো। আরিয়ান বলে, বিক্রম যা বলেছে সব মিথ্যে। ও একটা অপরাধী। ওর কথায় কান দিলে তোমার বাবার বিপদ বাড়তে পারে, মনে থাকে যেন। মেঘলা দরজার দিকে এগোতে এগোতে থেমে গেল। মেঘলা বলে, মানুষ যখনও খুব বেশি মিথ্যে বলে তখনই সে অন্যের উপরে জোর খাটায় আরিয়ান চৌধুরী। আমি সত্যটা খুঁজে বের করবই, এই মায়ার বাঁধন ছিঁড়ে হলেও। মেঘলা ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু সে জানত না ওপরের বারান্দা থেকে রেখা চৌধুরী সব কিছু শুনছিলেন। তার চোখে এক অদ্ভুত আতঙ্ক। রেখা চৌধুরী বলেন, মেঘলা যদি সব জেনে যায় তবে আরিয়ান ওকে বাঁচিয়ে রাখতে পারবে তো? বিক্রম যে ফিরে এসেছে ওর পুরনো বদলা নিতে। ঠিক সেই সময় মেঘলার ঘরের জানলার কাঁচ ভেদ করে একটা ইঁট এসে পড়ল। ইটের গায়ে একটা চিরকুট বাঁধা। কাঁচ ভাঙার বিকট শব্দে মেঘলা আর্তনাদ করে পিছিয়ে গেল। মেঝের ওপরে পড়ে আছে একটা ইঁট, আর তার সঙ্গে একটা লাল সুতো দিয়ে জড়ানো সাদা কাগজ। মেঘলার বুক ধরফর করছে। সে কাঁপতে কাঁপতে নিচু হয়ে কাগজটা তুলে নিল। মেঘলা বলে, আবার কোনো নতুন বিপদ? কে পাঠালো এটা? চিরকুটটা খুলতেই মেঘলার চোখ কপালে উঠল। রক্ত দিয়ে যেন লেখা হয়েছে কয়েকটা শব্দ। আজ রাত 12টায় বাগানের শেষ প্রান্তে এসো। আরিয়ানের আলমারির লকারে একটা ছোটটো নীল ডায়েরি আছে। ওটাই তোমার বাবার অন্ধকারের চাবি। মেঘলা বলে, নীল ডায়েরি? বাবার অন্ধকারের চাবি মানে? তবে কি আরিয়ান বাবু বাবাকে কোনো ফাঁদে ফেলেছেন? ঠিক সেই মুহূর্তে আরিয়ান ঝড়ের বেগে ঘরে ঢুকল। ভাঙা কাঁচ আর মেঘলার হাতের চিরকুট দেখে তার চোখ আগুনের গোলার মতো জ্বলতে শুরু করল। আরিয়ান বলে, এটা কি? কে পাঠিয়েছে এটা? দাও আমাকে। আরিয়ান এক হ্যাচকায় মেঘলার হাত থেকে কাগজটা কেড়ে নিল। চিরকুটটা পড়তেই আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। সে ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল। আরিয়ান বলে, রনি, রনি কোথায় তুমি? গার্ডদের বলো পুরো বাগান ঘিরে ফেলতে। বিক্রম আশেপাশে কোথাও লুকিয়ে আছে। রনি হন্তদন্ত হয়ে ঘরে এলো। তার হাতে একটা ওয়াকিটকি। রনি বলে, স্যার, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন কালো চাদর মুড়ি দেওয়া লোক পাঁচিল টপকে পালিয়েছে। আমরা পিছু নিয়েছি। আরিয়ান মেঘলার দিকে এগিয়ে এলো। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত হিংস্রতা। সে মেঘলার কাঁধ দুটো শক্ত করে চেপে ধরল। আরিয়ানিয়ান বলে, তুমি কি বিক্রমের সাথে হাত মিলিয়েছ মেঘলা? ও তোমাকে ডায়েরির কথা জানালো কি করে? মেঘলা ব্যথায় কুকুরে গিয়ে বলল। মেঘলা বলে, আমি কিছুই জানি না। আপনি কেন আমাকে বারবার সন্দেহ করছেন? যদি আপনার মনে পাপ না থাকে তবে ওই ডায়েরিটা আমাকে দেখান না কেন? আরিয়ান মেঘলাকে এক ঝটকায় বিছানার উপরে ছুঁড়ে দিল। আরিয়ান বলে, ডায়েরি দেখার যোগ্যতা তোমার নেই। আর মনে রেখো, আজ রাত 12টায় যদি তুমি ঘর থেকে এক পাও বাইরে বের করো তবে তোমার বাবার পরিণাম খুব খারাপ হবে। আরিয়ান ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজাটা লক করে দিল। মেঘলা দরজায় ধাক্কা দিতে শুরু করল। মেঘলা বলে, খুলুন, দরজা খুলুন।
আপনি আমাকে এভাবে বন্দি করে রাখতে পারেন না। আরিয়ান বাবু! বাইরে থেকে আরিয়ানের ভারী গলার আওয়াজ পাওয়া গেল। আরিয়ান বলে, রনি, আজ রাতটা ওর দরজার বাইরে তুমি নিজে পাহারা দেবে। কোনোভাবেই যেন ও ঘর থেকে বেরোতে না পারে। মেঘলা দরজার কাছে বসে পড়ল। তার দু চোখ দিয়ে জল ঝরছে। সে বুঝতে পারছে না সে কার উপরে ভরসা করবে, আরিয়ান নাকি ওই রহস্যময় বিক্রম। রাত তখন 11:45। পুরো বাংলো নিস্তব্ধ। মেঘলা জানলার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে দেখল বাগানের সেই শেষ প্রান্তে একটা টর্চের আলো জ্বলে উঠল আর নিভে গেল। মেঘলা বলে, ওখানে কেউ আছে, আমাকে যেতেই হবে, কিন্তু দরজা তো বাইরে থেকে বন্ধ। ঠিক তখনই ঘরের ভেন্টিলেটর দিয়ে একটা চাবির তোড়া নিচে পড়ল। মেঘলা অবাক হয়ে দেখল চাবিগুলো একটা রুমালের ওপর রাখা, আর রুমালটা আর কারো নয়, আরিয়ানের মা রেখা চৌধুরীর। রেখা চৌধুরী জানলার আড়াল থেকে ফিসফিস করে, মেঘলা, পালাও এখান থেকে। আরিয়ান আজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তুমি সত্যতা জেনে নাও, নইলে ও তোমাকে তিলে তিলে শেষ করে দেবে। মেঘলা চাবিটা দিয়ে দরজা খুলল। করিডোরে রনি দাঁড়িয়ে নেই, সে বোধহয় একটু দূরে গেছে। মেঘলা অন্ধকারের সুযোগ নিয়ে পা টিপে টিপে নিচে নামতে শুরু করল। মেঘলা বলে, আমাকে ওই ডায়েরিটা পেতেই হবে। আজ রাতে সব রহস্যের শেষ হবে। কিন্তু মেঘলা জানত না আরিয়ান তখনও তার স্টাডি রুমে সেই নীল ডায়েরিটা হাতে নিয়ে পেট্রোল ঢালছে। রাত 12:05। সারা বাড়ি নিস্তব্ধতায় মোড়া, শুধু মাঝে মাঝে ঝিঁঝি পোকা ডাক শোনা যাচ্ছে। মেঘলা পা টিপে টিপে আরিয়ানের স্টাডি রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। তার বুকটা ধরাস ধরাস করছে। মেঘলা বলে, মা চাবিটা দিয়েছেন ঠিকই, কিন্তু আরিয়ান বাবু যদি ভেতরে থাকেন, আমাকে খুব সাবধান হতে হবে। মেঘলা দরজার ফাঁক দিয়ে উঁকি মারল। দেখল ঘরটা অন্ধকার, শুধু টেবিলের ওপরে একটা মোমবাতি জ্বলছে। আরিয়ান সেখানে নেই। মেঘলা দ্রুত ভেতরে ঢুকে আলমারির দিকে এগোলো। মেঘলা বলে, ওই তো নীল রঙের ডায়েরিটা, ওটার গায়ে পেট্রোলের গন্ধ কেন? মেঘলা ডায়েরিটা হাত দিয়ে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে ঘরের কোণ থেকে একটা ভারী গলার আওয়াজ ভেসে এলো। আরিয়ান বলে, জোর ধরলে যেমন আনন্দ হয়, তোমাকে ধরে ঠিক তেমনটাই ঘৃণা হচ্ছে মেঘলা। মেঘলা ভয়ে আর্তনাদ করে উঠল। অন্ধকারের আড়াল থেকে আরিয়ান বেরিয়ে এলো। তার হাতে একটা লাইটার। লাইটারের শিখাটা তার মুখে এক ভয়ানক আবহাওয়া তৈরি করছে। আরিয়ান বলে, মা তোমাকে চাবিটা দিয়েছে আমি জানি, কিন্তু তুমি জানো না এই ডায়েরিটা তোমার বাবার বাঁচার চাবি নয়, ওটা তোমার বাবার ধ্বংসের তদলিল। মেঘলা পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে সেটে গেল। আরিয়ানের চোখের মনি আগুনের মতো জ্বলছে। মেঘলা বলে, আপনি কি বলছেন আরিয়ান বাবু? বাবা তো কোনোদিন কারোর ক্ষতি করেনি, আপনি কেন ওনাকে দোষ দিচ্ছেন? আরিয়ান এক পা এগিয়ে এলো। সে ডায়েরিটা হাতে তুলে নিল এবং লাইটারটা সেটার খুব কাছে ধরল। আরিয়ান বলে, তোমার বাবা নিরপরাধ। আজ থেকে 10 বছর আগে আমার বাবার ফ্যাক্টরিতে যে আগুন লেগেছিল, তাতে আমার বাবা মারা যাননি মেঘলা, ওনাকে খুন করা হয়েছিল। আর সেই খুনের প্রধান সাক্ষী আর ষড়যন্ত্রকারী ছিল তোমার বাবা। মেঘলার মাথার ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মেঘলা বলে, না, এটা হতে পারে না। বাবা কখনো এমন কাজ করতে পারেন না, আপনি মিথ্যে বলছেন। আরিয়ান মেঘলার গলার কাছে হাত বাড়িয়ে তাকে চেপে ধরল। তার স্পর্শে এখনও কেবল ঘৃণা আর প্রতিশোধের আগুন। আরিয়ান বলে, আমি কোনোদিন মিথ্যে বলি না। এই ডায়েরিতে তোমার বাবার সই করা সেই বয়ান আছে, যা দিয়ে বিক্রম আমাদের পুরো সম্পত্তি হাতিয়ে নিয়েছিল। আমি তোমাকে বিয়ে করেছি যাতে তোমার বাবাকে তিলে তিলে শেষ করতে পারি। আরিয়ান ডায়েরিটা মেঝের ওপরে ছুঁড়ে মারল এবং লাইটারটা জ্বালিয়ে দিল। মুহূর্তের মধ্যে নীল ডায়েরিটা দাউ দাউ করে জ্বলতে শুরু করল। মেঘলা বলে, না, পুড়িয়ে দেবেন না, আমাকে দেখতে দিন। মেঘলা আগুনের ওপরে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু আরিয়ান তাকে শক্ত করে ধরে রাখল। আগুনের শিখা এখনও ঘরের পর্দাগুলোতে লেগে যাচ্ছে। আরিয়ান বলে, সব শেষ। আজ এই প্রমাণের সাথে সাথে তোমার বাবার সম্মানও ছাই হয়ে যাবে। ঠিক সেই সময়ে জানলার কাঁচ ভেঙে বিক্রম ঘরের ভেতরে লাফিয়ে পড়ল। তার হাতে একটা পিস্তল। বিক্রম বলে, খুব নাটক হয়েছে আরিয়ান, এবার আসল খেলা শুরু হবে। মেঘলা, সরে এসো ওখান থেকে, আরিয়ান তোমাকে মারতে চায়। আরিয়ান বিক্রমকে দেখে আরও হিংস্র হয়ে উঠল।
সে মেঘলাকে ধাক্কা দিয়ে সরিয়ে বিক্রমের দিকে তেড়ে গেল। আরিয়ান বলে, বিক্রম, আজ তোকে মেরেই আমি শান্তি পাবো। ঘরটা এখন ধোঁয়ায় ভরে গেছে। আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ছে। মেঘলা কাঁপতে কাঁপতে কোনায় দাঁড়িয়ে আছে। মেঘলা বলে, বাঁচান, কেউ বাঁচান, মা, রনি। হঠাৎ ছাদ থেকে একটা জ্বলন্ত ঝাড় লণ্ঠন মেঘলার গায়ের উপরে খসে পড়তে শুরু করল। আগুনের লেলিহান শিখা আর ধ্বংসের মাঝে দাঁড়িয়ে আজ মেঘলার জীবন এক চরম সংকটে। আরিয়ান কি পারবে তার প্রতি ঘৃণা ভুলে মেঘলাকে এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে, নাকি বিক্রমের ষড়যন্ত্রে সবটা শেষ হয়ে যাবে ছায়ের মতো? সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন আমাদের বিশেষ ধারাবাহিক নাটক মায়ার বাঁধন। এই মহাকাব্যিক সফরের আজ ছিল প্রথম পর্ব। মেঘলার বাবার সেই অন্ধকার অতীত কি সত্যিই কোনো সত্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। গল্পের এই নতুন মোড় আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আরিয়ান ও মেঘলার এই লড়াইয়ের পরবর্তী অধ্যায় সবার আগে শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে পর্ব 2 নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন অডিও স্টোরি বাডি। ধন্যবাদ।